So today we will start the block 5 of principles and practices of management. তো আমরা আজকে ডিসকাস করব আমাদের ম্যানেজমেন্ট ফাংশনের মধ্যে লাস্ট ফাংশন যেটা হচ্ছে কন্ট্রোলিং। So what is controlling? Controlling is the managerial function of measuring the actual performance, comparing it with standards, identifying deviations and taking corrective action. কন্ট্রোলিং বেসিক্যালি কি করছে, আমরা অ্যাকচুয়াল পারফরমেন্সটা মেজার করছি, তারপর এটাকে আমাদের স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করছি, ডেভিয়েশন আইডেন্টিফাই করছি, তারপর আমরা কারেক্টিভ অ্যাকশন নিচ্ছি। কন্ট্রোলিং বেসিক্যালি এনশিওর করে যে আমাদের অর্গানাইজেশনাল সবগুলো অ্যাক্টিভিটি আমাদের প্ল্যান অনুযায়ী পারফর্ম করা হচ্ছে। আমাদের এখানে মেইন অবজেক্টিভ থাকে যে আমরা যাতে এফিসিয়েন্টলি আর এফেক্টিভলি অর্গানাইজেশনাল গোলসগুলো অ্যাচিভ করতে পারি। Now, what are the characteristics of controlling? The controlling is always goal-oriented, মানে it is focused on achieving our planned objectives. সবসময় আমাদের অবজেক্টিভের কথা মাথায় রেখে আমরা কাজ করি। And it is a continuous process. তো কন্ট্রোল আমাদের রেগুলারলি করতে হবে। অর্গানাইজেশনের ভিতরে যা যা অ্যাক্টিভিটি হচ্ছে ওগুলো আমরা রেগুলারলি আমরা কন্ট্রোল করব। তারপরে ইট ইজ এ পারভিসিভ ফাংশন। এই ফাংশনটা প্রত্যেক ম্যানেজমেন্ট লেভেলেই রিকোয়ার্ড, অ্যান্ড ইট ইজ ফরওয়ার্ড লুকিং, মানে এটা আমাদেরকে ফিউচারে কোনো ডেভিয়েশন প্রিভেন্ট করতে হেল্প করে। তারপর আমরা একটা কারেক্টিভ মেজার নেই, ইট ইজ অলসো কারেক্টিভ ফাংশন, মানে আমরা প্রথমে এরার্স আইডেন্টিফাই করি, তারপর এটাকে কারেক্ট করি। তো নাও হোয়াই ইজ কন্ট্রোলিং ইম্পর্টেন্ট? কন্ট্রোলিং আমাদের জন্য ইম্পর্টেন্ট কেন? এটা এনশিওর করে যে আমরা আমাদের গোলটা অ্যাচিভ করতে পারছি, যে আমাদের অ্যাক্টিভিটিস গুলো আমাদের প্ল্যানের সাথে অ্যালাইনড রয়েছে। আমাদের পারফরমেন্স মেজার করতে হেল্প হয়, মানে আমরা আমাদের এমপ্লয়ি আর ডিপার্টমেন্টের এফিসিয়েন্সি ইভ্যালুয়েট করতে পারি, আমরা এরার্স রিডিউস করতে পারি, মানে আমরা ডেভিয়েশন খুব আর্লি ডিটেক্ট করতে পারি, আমাদের কোঅর্ডিনেশন ইমপ্রুভ করতে পারি, আমরা সিনক্রোনাইজ ওয়েতে অর্গানাইজেশনের সব অ্যাক্টিভিটি কন্ডাক্ট করতে পারি, আমাদের ডিসিশন মেকিং এ হেল্প হয়, আমরা পারফরমেন্সের ইনফরমেশন ম্যানেজারদেরকে প্রোভাইড করতে পারবো। তারপরে এটা ডিসিপ্লিন এনকারেজ করে, এমপ্লয়িজ become accountable for results. Now, what is the relationship between planning and controlling? The planning and controlling এর দুটো ফাংশনই ইন্টারডিপেন্ডেন্ট। তো প্ল্যানিং এর মধ্যে কি হচ্ছে, প্ল্যানিং এ আমরা অবজেক্টিভ সেট করি, কন্ট্রোলিং এ আমরা অ্যাচিভমেন্ট, ওই অবজেক্টিভটা কতটুকু আমরা অ্যাচিভ করতে পেরেছি ওটা মেজার করি। প্ল্যানিং এ আমরা স্ট্যান্ডার্ডস ডিসাইড করি, কন্ট্রোলিং এ আমরা অ্যাকচুয়াল পারফরমেন্স ওই স্ট্যান্ডার্ডটার সাথে কম্পেয়ার করি। প্ল্যানিং সবসময় ফিউচার ওরিয়েন্টেড হয় আর কন্ট্রোলিং প্রেজেন্ট আর ফিউচার ওরিয়েন্টেড হয়। প্ল্যানিং ডিটারমিনস অ্যাকশনস, আমরা কি করবো, আর কন্ট্রোলিং কারেক্টস দ্য ডেভিয়েশনস, কোনো ডেভিয়েশন হলে ওটাকে কারেক্ট কিভাবে করবো। তো প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলিং আর বোথ কমপ্লিমেন্টারি ম্যানেজারিয়াল ফাংশনস, একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করছে। তো হোয়াট আর দ্য মেজর স্টেপস ইন কন্ট্রোল প্রসেস? একটা কন্ট্রোল প্রসেসে টোটাল 5টা স্টেপ থাকে। ফার্স্ট স্টেপে আমরা কি করবো, আমরা স্ট্যান্ডার্ড এস্টাবলিশ করবো, তারপর আমরা অ্যাকচুয়াল পারফরমেন্স মেজার করবো, তারপর ওই পারফরমেন্সটা আমরা আমাদের স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করবো, তারপর আমরা ডেভিয়েশনস আইডেন্টিফাই করবো, এবং লাস্টে আমরা কারেক্টিভ অ্যাকশন নেব। তো বেসিক্যালি এটা এনশিওর করবে যে আমাদের পারফরমেন্সটা আমাদের অর্গানাইজেশনের যা প্ল্যান ছিল প্ল্যানটার সাথে ম্যাচ করছে। তো এখন হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড বলছি, কত রকমের স্ট্যান্ডার্ড হয়, আমাদের কি করতে হবে, আমাদের স্ট্যান্ডার্ড সেট করতে হবে। তো কত রকমের স্ট্যান্ডার্ড হয়? স্ট্যান্ডার্ড হতে পারে কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড, কোয়ালিটি স্ট্যান্ডার্ড, কস্ট স্ট্যান্ডার্ড, টাইম স্ট্যান্ডার্ড। তো হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড স্ট্যান্ডার্ড? একটা স্ট্যান্ডার্ড তখনই অপটিমাল হয় যখন স্ট্যান্ডার্ডটা ক্লিয়ার থাকে, এটা মেজারেবল থাকে, রিয়েলিস্টিক হয় আর ফ্লেক্সিবল হয়। যেমন প্রোডাকশনের টার্গেট, সেলস কোটা অথবা বাজেট লিমিট। তারপর আমরা কি করবো, আমরা অ্যাকচুয়াল পারফরমেন্স মেজার করবো। আমরা অ্যাকচুয়াল পারফরমেন্স কি করে মেজার করতে পারবো, কি কি মেথডসে মেজার করতে পারবো? পার্সোনাল অবজারভেশন করতে পারবো, পার্সোনালি অবজার্ভ করতে পারবো, রিপোর্টস
করে তারপর জানতে পারবো, স্ট্যাটিস্টিক্যাল ডেটা ইউজ করতে পারবো, অডিটস করতে পারবো। তো এই সব মেথডসগুলো আমাদেরকে একটা ফ্যাকচুয়াল বেসিস প্রোভাইড করবে ইভ্যালুয়েট করার জন্য। কোন কোন এরিয়াগুলো আমরা মেজার করি পারফরমেন্স মেজার করার সময়? প্রোডাক্টিভিটি, সেলস, কোয়ালিটি আর এমপ্লয়ি পারফরমেন্স। তারপর আমরা কি ছিল নেক্সট স্টেপটা, যে আমরা এখন আমাদের স্ট্যান্ডার্ডটা পারফরমেন্সের সাথে কম্পেয়ার করবো, করে ডেভিয়েশন অ্যানালাইসিস করবো। তো পজিটিভ ডেভিয়েশন মানে কি, যে পারফরমেন্স আমাদের স্ট্যান্ডার্ডকে এক্সিড করে ফেলেছে, আমাদের যে স্ট্যান্ডার্ড ছিল ওটার থেকে আমাদের পারফরমেন্স বেটার। তারপর নেগেটিভ ডেভিয়েশন মানে কি, যে পারফরমেন্স ফলস বিলো স্ট্যান্ডার্ড, মানে আমাদের যে স্ট্যান্ডার্ড ছিল ওটার থেকে আমাদের পারফরমেন্স পুয়ার হয়েছে। তো ডেভিয়েশনটা এখন কেন হতে পারে, হোয়াট আর দ্য মেজর পজিটিভ ডেভিয়েশন? হতে পারে আমরা পুয়ার প্ল্যানিং করেছি, এমপ্লয়িরা ইনএফিসিয়েন্ট ছিল, আমাদের রিসোর্সের শর্টেজ ছিল, অথবা কোনো এক্সটার্নাল ফ্যাক্টরসের কারণে হতে পারে। তো এটার পারপাস কি ডেভিয়েশন অ্যানালাইসিস করার? যে আইডেন্টিফাই করা যে কোন এরিয়াটাতে আমাদের কারেকশন দরকার। এখন কারেক্টিভ অ্যাকশন মানে কি? তো কারেক্টিভ অ্যাকশন ইনভলভ স্টেপস টেকেন টু এলিমিনেট ডেভিয়েশন, মানে ডেভিয়েশনটা এলিমিনেট করার জন্য যে স্টেপগুলো নেওয়া হয় ওটাকে কারেক্টিভ অ্যাকশন বলে। তো কি কি মেথডস আছে কারেক্টিভ অ্যাকশন নেওয়ার? প্রথমে হচ্ছে রিভাইসিং প্ল্যানস, মানে প্ল্যানস রিভাইজ করা। নেক্সট হচ্ছে এমপ্লয়ি ট্রেনিং, তারপর হচ্ছে বেটার সুপারভিশন, তারপর হচ্ছে রিসোর্স অ্যাডজাস্টমেন্ট। So why is corrective action necessary? It prevents the repetition of errors. So what is a control system? Control system is a mechanism for monitoring and regulating organizational activities. মানে আমাদের অর্গানাইজেশনের সব অ্যাক্টিভিটি মনিটর আর রেগুলেট করার যে সিস্টেমটা ওটাকে কন্ট্রোল সিস্টেম বলে। হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ এ কন্ট্রোল সিস্টেম? প্রথমে থাকবে আমাদের স্ট্যান্ডার্ডস, আমাদের মেজারমেন্ট সিস্টেম, আমাদের ফিডব্যাক মেকানিজম আর কারেক্টিভ অ্যাকশন। অবজেক্টিভ কি কন্ট্রোল সিস্টেমের? টু এনশিওর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, মেনটেন আওয়ার কোয়ালিটি অ্যান্ড অ্যাচিভ দ্য গোলস। Now what are the types of control system? প্রথমে হচ্ছে আমাদের ফিড ফরওয়ার্ড কন্ট্রোল। ফিড ফরওয়ার্ড কন্ট্রোলে কি হয়? বেসিক্যালি অ্যাক্টিভিটিটা স্টার্ট হওয়ার আগে কন্ট্রোল স্টার্ট হয়ে যায়। এক্সাম্পল, প্রোডাকশনের আগে এমপ্লয়ীদেরকে ট্রেনিং দেওয়া। তারপর হচ্ছে কনকারেন্ট কন্ট্রোল। কনকারেন্ট কন্ট্রোলে কি হয়? আমরা কন্ট্রোল করি অ্যাক্টিভিটিটা পারফর্ম করার সময়। এক্সাম্পল, ম্যানুফ্যাকচারিং এর টাইমে সুপারভিশন করা। তারপর হচ্ছে আমাদের ফিডব্যাক কন্ট্রোল, মানে কন্ট্রোল আফটার অ্যাক্টিভিটি কমপ্লিশন, অ্যাক্টিভিটি কমপ্লিট হওয়ার পরে কন্ট্রোল করা। এক্সাম্পল, পারফরমেন্স অ্যাপ্রাইজাল রিপোর্ট জেনারেট। নাও হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এফেক্টিভ কন্ট্রোল সিস্টেম? একটা ভালো কন্ট্রোল সিস্টেম কাকে বলে? একটা ভালো কন্ট্রোল সিস্টেমের কি কি ফিচার্স থাকবে? অ্যাকিউরেট থাকবে, টাইমলিনেস থাকবে, ফ্লেক্সিবিলিটি থাকবে, সিম্পলিসিটি থাকবে, ইকোনমিক্যাল হবে, অবজেক্টিভ থাকবে আর কারেক্টিভ ফোকাস থাকবে। তো একটা ভালো কন্ট্রোল সিস্টেম আমাদের অর্গানাইজেশনাল পারফরমেন্সের অ্যাকাউন্টেবিলিটি বাড়াবে। তো হোয়াট আর দ্য মেজর কন্ট্রোল টেকনিক্স? কোন কোন টেকনিকগুলো জেনারেলি ইউজ করা হয়? ট্র্যাডিশনাল টেকনিক্সের মধ্যে আছে আমাদের বাজেটারি কন্ট্রোল, অডিট, রিপোর্ট, রেশিও অ্যানালাইসিস। মডার্ন টেকনিক্সের মধ্যে আছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর এমআইএস, পার্ট অ্যান্ড সিপিএম অর ক্রিটিক্যাল পাথ অ্যানালাইসিস, তারপর স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল। তো এখন আইটির কি রোল কন্ট্রোলিং? হোয়াট ইজ দ্য রোল অফ আইটি ইন কন্ট্রোল? আইটি মিনস ইনফরমেশন টেকনোলজি। আইটির কি কি অ্যাপ্লিকেশন কন্ট্রোলের মধ্যে?
ইনফরমেশন টেকনোলজি আর আইটির সাহায্যে আমরা রিয়েল টাইম মনিটরিং করতে পারি, ডাটা অ্যানালাইসিস করতে পারি, ইনভেন্টরি কন্ট্রোল করতে পারি, পারফরমেন্স ট্র্যাক করতে পারি। মেজরলি কি কি টুলস ইউজ করা হয়? ERP সিস্টেমস, MIS আর বিজনেস অ্যানালিটিক্স সফটওয়্যার। অ্যাডভান্টেজ কি অফ ইউজিং আইটি ইন কন্ট্রোল? আমরা তাড়াতাড়ি ডিসিশন নিতে পারি, অ্যাকিউরেসি বেটার হয়, কোঅর্ডিনেশন বেটার হয়। যেমন প্রোডাক্টিভিটি কন্ট্রোল মানে কি? হোয়াট ইজ প্রোডাক্টিভিটি কন্ট্রোল? Productivity control ensures optimum utilization. Sorry. So what is productivity control? Productivity control ensures optimum utilization of resources. আমাদের অবজেক্টিভ কি থাকে? আউটপুট ইনক্রিজ করা, ওয়েস্টেজ রিডিউস করা আর এফিসিয়েন্সি ইমপ্রুভ করা। কি কি মেথডস ইউজ করা হয় প্রোডাক্টিভিটি কন্ট্রোলে? ওয়ার্ক স্টাডি মেথড, পারফরম্যান্স স্ট্যান্ডার্ডস আর ইনসেন্টিভ সিস্টেমস। তারপর আমরা আসছি এখন অপারেশনস কন্ট্রোলে। অপারেশনস কন্ট্রোল মানে কি? অপারেশন কন্ট্রোল ম্যানেজেস প্রোডাকশন অ্যান্ড অপারেশনাল অ্যাক্টিভিটিস এফেক্টিভলি। মেজর এরিয়াস যেগুলো অপারেশনস কন্ট্রোলে কভার করা হয় ওগুলো হলো প্রোডাকশন স্কেডিউলিং, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, কোয়ালিটি অ্যাসিওরেন্স অ্যান্ড কস্ট কন্ট্রোল। অপারেশনস কন্ট্রোল কেন দরকার? ইট এনশিওরস স্মুথ প্রোডাকশন প্রসেস, যেন প্রোডাকশন প্রসেস স্মুথলি চলবে। এখন আমরা পড়ব কন্ট্রোলিং মেথডস এর ব্যাপারে। তো হোয়াট আর কন্ট্রোলিং মেথডস? The methods which are used by management to evaluate and regulate performance. তো মেইনলি তিনটা ক্যাটাগরিতে ডিভাইড করা হচ্ছে: বাজেটারি কন্ট্রোল, নন বাজেটারি কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্টিভ কন্ট্রোল। তো বাজেটারি কন্ট্রোলে কি হচ্ছে? বাজেটারি কন্ট্রোল ইউজেস বাজেটস এজ স্ট্যান্ডার্ড ফর কন্ট্রোলিং অ্যাক্টিভিটি। মানে বাজেটকে স্ট্যান্ডার্ড হিসেবে ইউজ করা হয় কন্ট্রোলিং অ্যাক্টিভিটি করার জন্য। ইন বাজেটারি কন্ট্রোল অবজেক্টিভ কি থাকে? কস্ট রিডাকশন করা, ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন মেনটেন করা যাতে ওভার স্পেন্ডিং না হয়, কোঅর্ডিনেট করা আর পারফরমেন্স ইভ্যালুয়েট করা। তো বাজেটারি কন্ট্রোল আমাদের অর্গানাইজেশনের এক্সপেন্ডিচার কন্ট্রোল করে, যে আমরা কত খরচা করছি, আমরা যদি এক্সট্রা খরচা না করি। তো হোয়াট আর দ্য মেজর টাইপস অফ বাজেটস? প্রথমে হচ্ছে আমাদের সেলস বাজেট। বাজেট কত রকমের হয়? অনেক রকমের হয়। তো ফার্স্ট আমাদের কি? ফার্স্ট হচ্ছে আমাদের সেলস বাজেট। সেলস বাজেটে আমরা কি করছি? আমরা ফিউচার সেলসের ফোরকাস্ট করি। তারপর আসছে আমাদের প্রোডাকশন বাজেট। ওখানে আমরা কি করি? আমরা প্রোডাকশন কোয়ান্টিটি প্ল্যান করি ফিউচারের জন্য, আর ওটার জন্য কত খরচা হতে পারে। তারপর আমাদের আসছে ক্যাশ বাজেট। ওখানে আমরা কি নোট করি? এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লো আর আউটফ্লো, যে আমাদের এক্সপেক্টেড কত ক্যাশ আসতে পারে, কত ক্যাশ যেতে পারে বিজনেস থেকে। তারপর হচ্ছে আমাদের ক্যাপিটাল বাজেট। ওখানে দ্যাট ইজ কনসার্ন উইথ এক্সপেন্ডিচার অন ফিক্সড বাজেটস, ফিক্সড অ্যাসেট, সরি, এক্সপেন্ডিচার অন ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট কিরকম? একটা বিল্ডিং, জমি, মেশিন, এগুলো।
তারপর হচ্ছে আমাদের ফ্লেক্সিবল বাজেট, মিনস ইট অ্যাডজাস্টস অ্যাকর্ডিংলি টু দ্য অ্যাক্টিভিটি লেভেলস। এখন আমরা পড়ব হোয়াট আর দ্য স্টেপস ইন বাজেট প্রিপারেশন। বাজেট প্রিপেয়ার করতে কি কি স্টেপস আছে। প্রথমে আমরা আমাদের বাজেটের অবজেক্টিভ ডিফাইন করব, তারপর আমাদের ফিউচার অ্যাক্টিভিটিস এস্টিমেট করব, রেলিভেন্ট ডেটা কালেক্ট করব, তারপর প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য বাজেট বানাবো, তারপর বাজেটগুলোকে কোঅর্ডিনেট করব বিটুইন ডিপার্টমেন্টস, তারপর আমাদের ফাইনাল বাজেট অ্যাপ্রুভ করব। তো আমরা বাজেট প্রিপেয়ার করলে কি লাভ হবে, আমাদের প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং হবে। এখন what are the advantages of budgetary control? Budgetary control এর advantages কি কি হয়? আমরা প্ল্যানিং বেটার হয়, কস্ট কন্ট্রোল করতে সুবিধা হয়, পারফরমেন্স মেজার করতে পারি, আর কোঅর্ডিনেশন ভালো হয় বিটুইন ডিপার্টমেন্টস। কিন্তু লিমিটেশনস কি, এটা খুবই টাইম কনজিউমিং প্রসেস, আর এস্টিমেটস এর উপর খুব হাই ডিপেন্ডেন্সি, ফ্লেক্সিবিলিটি খুব কম হয়, আর ইট মে ফেস রেজিস্ট্যান্স ফ্রম এমপ্লয়িজ। এখন আমরা নেক্সট টাইপ অফ বাজেটারি নেক্সট টাইপ অফ কন্ট্রোলে চলে এসেছি, যেটা হলো হচ্ছে আমাদের নন বাজেটারি কন্ট্রোল। নন বাজেটারি কন্ট্রোলে কি হচ্ছে, ইন দিস কন্ট্রোল টেকনিক্স আর নট বেসড অন বাজেটস। মেথডস কি কি, রিপোর্টস, অডিটস, রেশিও অ্যানালাইসিস, স্ট্যাটিস্টিক্যাল রিপোর্টস। সেটা আমাদেরকে এডিশনাল ইনফরমেশন প্রোভাইড করে পারফরমেন্স সম্বন্ধে। আমরা যখন রিপোর্টকে কন্ট্রোল টুলস হিসেবে ইউজ করি, কত রকমের রিপোর্ট হতে পারে। প্রথমে হচ্ছে আমাদের রুটিন রিপোর্টস। রুটিন রিপোর্টস কোনগুলো, যেগুলো রেগুলার বেসিসে প্রিপেয়ার করা হয় আফটার এ ফিক্সড ইন্টারভ্যাল অফ টাইম। তারপর আসছে আমাদের স্পেশাল রিপোর্ট, যেগুলো স্পেসিফিক কোনো ইস্যুতেই প্রিপেয়ার করা হয়। তারপর আসছে আমাদের পারফরমেন্স রিপোর্ট। পারফরমেন্স রিপোর্ট আমাদের এমপ্লয়ি বা ডিপার্টমেন্টের এফিসিয়েন্সি মেজার করার জন্য প্রিপেয়ার করা হয়। নেক্সট আমাদের কি আসছে, তো আমাদের রিপোর্টস কেন দরকার, রিপোর্টস আমাদেরকে ফিডব্যাক আর ইনফরমেশন দেয়। কাকে দেয় ফিডব্যাক আর ইনফরমেশন, ম্যানেজারকেও দেয়, এমপ্লয়িকেও দেয়। নেক্সট আমাদের কি, নেক্সট হচ্ছে আমাদের অডিট। অডিট মানে কি, অডিট ইজ দ্য সিস্টেমেটিক এক্সামিনেশন অফ অর্গানাইজেশনাল রেকর্ডস এন্ড অ্যাক্টিভিটিস। মানে এক্সামিন করা হয় সব ঠিকঠাক মতো চলছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা। তো মেজর টাইপস অফ অডিটস আর ফাইন্যান্সিয়াল অডিট, ইন্টারনাল অডিট এন্ড ম্যানেজমেন্ট অডিট। অবজেক্টিভ কি অডিটের, এরার্স ডিটেক্ট করা, কমপ্লায়েন্স এনশিওর করা, আর অ্যাকাউন্টেবিলিটি ইমপ্রুভ করা। নেক্সট আমরা এসেছি রেশিও অ্যানালাইসিস। হোয়াট ইজ রেশিও অ্যানালাইসিস? ইট ইজ দ্য টেকনিক অফ অ্যানালাইজিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইউজিং রেশিও। মানে আমার ফার্মের জন্য বা কোনো একটা পার্টিকুলার প্রজেক্টের জন্য আমার ফাইন্যান্সে স্টাডি করার জন্য রেশিও ইউজ করা হয়। তো হোয়াট আর দ্য ভেরিয়াস টাইপস অফ রেশিওস? ফার্স্ট ইজ লিকুইডিটি রেশিও, তারপর হচ্ছে আমাদের প্রফিটেবিলিটি রেশিও। লিকুইডিটি রেশিও আমাদের লিকুইড ক্যাশ কতটুকু আছে ওটা জানতে হেল্প করে। তারপর মানে মানে যদি আমার এখন টাকা লাগে আমি ক্যাশ আনতে পারবো কিনা, কত তাড়াতাড়ি আনতে পারবো, ওটা হচ্ছে লিকুইডিটি। তারপর হচ্ছে প্রফিটেবিলিটি রেশিও। প্রফিটেবিলিটি রেশিও আমাদের প্রফিট করার কতটা ক্ষমতা আছে ওটা ক্যালকুলেট করে। তারপর আছে সলভেন্সি রেশিও, তারপর আছে এফিসিয়েন্সি রেশিও। তো এই রেশিও অ্যানালাইসিস বেসিক্যালি আমাদের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স ইভ্যালুয়েট করতে হেল্প করে। তো এখন আমরা কি কি পড়েছি, বাজেটারি কন্ট্রোল পড়েছি, নন বাজেটারি কন্ট্রোল পড়েছি। থার্ড নাম্বারে কি ছিল আমাদের, প্রিভেন্টিভ কন্ট্রোল। তো হোয়াট ইজ প্রিভেন্টিভ কন্ট্রোল? প্রিভেন্টিভ কন্ট্রোল এইমস টু প্রিভেন্ট ডেভিয়েশনস বিফোর দে অকার। মানে ডেভিয়েশন হওয়ার আগে প্রিভেন্টিভ স্টেপস না, যাতে ডেভিয়েশন না হয়। কিভাবে এটা করা সম্ভব, মেথডস কি কি হতে পারে, এমপ্লয়ীদেরকে প্রপারলি ট্রেনিং প্রোভাইড করা, সেফটি মেজার্স ফলো করা, প্ল্যানিং প্রপারলি করা, হাই কোয়ালিটি স্ট্যান্ডার্ডস মেনটেন করা। তো প্রিভেন্টিভ কন্ট্রোল যদি আমরা অ্যাপ্রোচ করি তাহলে কি হবে, যদি আমরা এটা কাজে লাগাই তাহলে আমাদের ফিউচার রিস্ক আর লস কমবে।
ওভারঅল অর্গানাইজেশনাল কন্ট্রোল মানে কি? মানে কম্প্রিহেন্সিভ কন্ট্রোল ওভার অল অর্গানাইজেশন ফাংশন, মানে অর্গানাইজেশন সবগুলো ফাংশনকে কন্ট্রোল করা প্রপারলি। তো কোন কোন এরিয়াগুলো কন্ট্রোলের মধ্যে আসবে? ফাইন্যান্স, প্রোডাকশন, মার্কেটিং, এইচআর। তো ওভারঅল অর্গানাইজেশন কন্ট্রোল করলে বেসিক্যালি কি হবে? আমাদের এন্টায়ার অর্গানাইজেশনাল এফেক্টিভনেস আর কোঅর্ডিনেশন এনশিওর করবে। নেক্সট আমাদের হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। এবার হোয়াট ইজ কোয়ালিটি কন্ট্রোল? কোয়ালিটি মানে কি? Quality means ability of product or service to satisfy customer needs. কোয়ালিটি মানে বেসিক্যালি কি, যে একটা প্রোডাক্ট কতটা ভালো, স্ট্যান্ডার্ডের কতটা কাছাকাছি আছে। ভালো কোয়ালিটি কোনটাকে বলবো? যেটা আমাদের স্ট্যান্ডার্ড ম্যাচ করছে, আমাদের বেঞ্চমার্ক ম্যাচ করছে, ওটার থেকে বেটার পারফর্ম করছে। কোয়ালিটি মানে বেসিক্যালি হচ্ছে আমরা যে প্রোডাক্ট বা সার্ভিসটা অফার করছি কাস্টমারদেরকে, ওটা আমাদের কাস্টমারদের নিডসকে কতটা স্যাটিসফাই করছে। গুড কোয়ালিটি প্রোডাক্টস বা সার্ভিস কোনটাকে বলবো? যেটা আমাদের কাস্টমারের নিডসকে ফুলফিল করছে, স্যাটিসফাই করছে। আর যেটা স্যাটিসফাই করবে না ওটা খারাপ কোয়ালিটি। কোয়ালিটি কন্ট্রোল এর ফিচার্স কি কি? কোয়ালিটি কন্ট্রোল মেথডটা আমরা যেটা অ্যাপ্রোচ করব, ওটা আমাদের রিলায়েবল হতে হবে, ডিউরেবল হতে হবে, পারফরমেন্স ভালো থাকতে হবে, কনসিস্টেন্সি হচ্ছে কিনা এটা চেক করা হয়। কোয়ালিটি বেসিক্যালি কি চেক করা হয়? যে প্রোডাক্ট আমি পারচেস করেছি এটা রিলায়েবল কিনা, ডিউরেবল কিনা, মানে লং লাস্টিং কিনা, পারফর্ম করছে কিনা, এটা হোয়াট ইট ইজ সাপোজ টু পারফর্ম, যেটা একটা পারফর্ম করার কথা এটা পারফর্ম করছে কিনা, আর কনসিস্টেন্টলি পারফর্ম করছে কিনা। সবগুলো যদি অ্যান্সার ইয়েস হয় তাহলে ইট ইজ গুড কোয়ালিটি প্রোডাক্ট। তো আমরা যদি কোয়ালিটি কন্ট্রোল করি, আমরা যদি কোয়ালিটি মেনটেন করতে পারি আমাদের যা অফারিংস ওটার মধ্যে, তাহলে কি হবে? আমাদের কাস্টমাররা হাইলি স্যাটিসফাই থাকবে, কাস্টমার স্যাটিসফ্যাকশন হবে, আর আমরা একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবো। আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কি? গুড কোয়ালিটি প্রোডাক্টস এন্ড হাই কাস্টমার স্যাটিসফ্যাকশন। Now, what are the factors which affect this quality? কোন কোন ফ্যাক্টরস গুলো আমাদের কোয়ালিটিকে এফেক্ট করে? প্রথমে ইন্টারনাল ফ্যাক্টরস আসছে, তারপর এক্সটার্নাল ফ্যাক্টরস আসছে। ইন্টারনাল ফ্যাক্টরস এর মধ্যে কি কি আসছে? আমাদের এমপ্লয়ীদের স্কিল সেট কতটুকু আছে, আমরা কি টেকনোলজি ব্যবহার করছি, আমাদের র ম্যাটেরিয়াল কেমন, ইউনিক কিনা, রিপ্লেসেবল কিনা, অন্যরা কপি করতে পারবে কিনা, আমাদের ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস কিরকম। যদি ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস ভালো হয়, এমপ্লয়িরা হ্যাপি থাকবে, তো অটোমেটিক্যালি আমাদের প্রোডাক্টস ভালো কোয়ালিটির ম্যানুফ্যাকচার হবে, সবাই যদি মন দিয়ে কাজ করে। তারপর এক্সটার্নাল ফ্যাক্টরস এর মধ্যে কি কি আসছে? যে আমাদের কাস্টমারদের এক্সপেকটেশন কি আমাদের থেকে, আমরা ওই এক্সপেকটেশনটা ম্যাচ করতে পারছি কিনা, আমাদের কম্পিটিটররা কি করছে, আমাদের কম্পিটিশন কিরকম মার্কেটে, আমাদের কম্পিটিটরদের থেকে আমরা কি করে বেটার হবো। গভর্নমেন্টের রেগুলেশনস কিরকম, আর মার্কেটে ইন জেনারেল ট্রেন্ড কিরকম চলছে। এগুলো হচ্ছে আমাদের এক্সটার্নাল ফ্যাক্টরস। তারপর আমাদের হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম। কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম কি? এটা একটা সিস্টেমেটিক প্রসেস অফ মেনটেনিং প্রোডাক্ট কোয়ালিটি স্ট্যান্ডার্ড, মানে প্রোডাক্টের কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করার একটা সিস্টেমেটিক প্রসেস। এই সিস্টেমটার অবজেক্টিভ কি থাকে? যে আমাদের যাতে ডিফেক্টস মিনিমাম হয়, আমরা যাতে ডিফেক্ট কমাতে পারি, আমাদের কনসিস্টেন্সি যাতে ভালো থাকে, মানে প্রত্যেকটা প্রোডাক্ট যাতে সেম সেম হয়, কনসিস্টেন্টলি যাতে আমরা কোয়ালিটি প্রোডাকশন করতে পারি, আর আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশন যাতে বাড়াতে পারি। তো কি কি টেকনিক্স আছে কোয়ালিটি কন্ট্রোল সিস্টেমের? ফার্স্ট হচ্ছে রেগুলার বেসিসে ইন্সপেকশন করা, তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, তারপর হচ্ছে স্যাম্পলিং মেথডস। মানে একটা এক্সাম্পল কি বুঝি? ধরো আমার একটা প্রোডাকশন ফেসিলিটি আছে, আমি কেক ম্যানুফ্যাকচার করি। তো স্যাম্পলিং এ বেসিক্যালি কি হয়? প্রতিটা একশো একশোটা প্রোডাকশন করলে ওই একশোটা থেকে আমি যে কোনো র্যান্ডামলি একটা চুজ করবো, তারপর ওটা টেস্ট করবো। তো মনে করো আমি 10,000টা কেক বানাচ্ছি, কেক প্রডিউস করেছি, 10,000টার থেকে আমি এমনি র্যান্ডামে 1,000টা আমি তুলবো, তুলে চেক করে দেবো কোয়ালিটি ঠিক আছে কিনা।
তারপর হচ্ছে আমাদের টোটাল কোয়ালিটি কন্ট্রোল, মানে অর্গানাইজেশন ওয়াইড অ্যাপ্রোচ ফর কন্টিনিউয়াস কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। মানে এন্টায়ার অর্গানাইজেশনের সবগুলো এলিমেন্টস এর মধ্যে আমাদের কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে কন্টিনিউয়াস বেসিসে, আমরা থামতে পারবো না। তো এখানে ফোকাসটা কার উপর থেকে, কাস্টমারের উপর থেকে, যাতে কাস্টমার স্যাটিসফাইড থাকে, এমপ্লয়িরা যাতে পার্টিসিপেট করে, কন্টিনিউয়াসলি যাতে আমরা ইমপ্রুভ করতে থাকি, আমরা যাতে টিমের মধ্যে থেকে কাজ করি। তো অবজেক্টিভ কি থাকে টোটাল কোয়ালিটি কন্ট্রোলে, যাতে আমাদের জিরো ডিফেক্ট হয়, ডিফেক্ট যাতে নাই থাকে, রিডাকশন না, মানে জিরো ডিফেক্ট যাতে হয়, কোনো ডিফেক্ট যাতে না থাকে, আর কাস্টমার যাতে স্যাটিসফাইড থাকে, আর আমরা যাতে আমাদের কস্ট কম করতে পারি, খরচা কমাতে পারি। তো হোয়াট আর দ্য মেজর কোয়ালিটি ইমপ্রুভমেন্ট মেথডস? প্রথম হচ্ছে আমাদের কাইজেন। কাইজেন মেথডে কি বলছে যে মানে আমরা কন্টিনিউয়াসলি স্মল স্মল ইমপ্রুভমেন্টস করতে থাকবো, ইনক্রিমেন্টাল ইমপ্রুভমেন্টস করবো, আমরা একটু একটু করে খালি ইমপ্রুভ করতে থাকবো কন্টিনিউয়াস বেসিসে। তারপর আসছে আমাদের সিক্স সিগমা। সিক্স সিগমা মেথডে বেসিক্যালি কি করছে, এখানে আমরা ডিফেক্ট রিডিউস করি থ্রু স্ট্যাটিস্টিক্যাল মেথডস। তারপর হচ্ছে আমাদের বেঞ্চমার্কিং, এখানে আমরা কি করি, আমরা বেস্ট অর্গানাইজেশনের সাথে কম্পেয়ার করি যে ওরা কি করছে আমরা কি করছি, ওদের থেকে আমরা কি শিখতে পারি, আমরা বেস্ট ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস ফলো করব। তারপর হচ্ছে আমাদের কোয়ালিটি সার্কেল, এখানে কি হয়, ইনফর্মালি এমপ্লয়িরা নিজেদের মধ্যে গ্রুপ বানায় কোনো একটা প্রবলেম সলভ করার জন্য। নেক্সট আমাদের আসছে হলো গিয়ে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট। মানে কি, ম্যানেজমেন্ট অফ বিজনেস অপারেশনস অ্যাক্রস ন্যাশনাল বাউন্ডারিজ। এটা আমরা কি করছিলাম, আমরা শুধু আমাদের কান্ট্রি অপারেশন, এখন আমরা ইন্টারন্যাশনাল চলে গেলাম। তো আমরা দেখুন ইন্টারন্যাশনাল লেভেলে বিজনেস অপারেশন এখানে আমাদের অবজেক্টিভ কি, গ্লোবালি আমাদের কোম্পানিকে এক্সপ্যান্ড করা, ইন্টারন্যাশনাল লেভেলে কম্পিটিটিভনেস মেনটেন করা, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নেওয়া, বানানো আর সাস্টেইন করা, আর মার্কেট ডেভেলপমেন্ট করা, মানে আমাদের মার্কেট বড় করা। ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট আমাদের কেন জানতে হবে, কারণ কি অর্গানাইজেশন এখন অপারেট করে গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্টে। তো এখন আমরা পড়বো গ্লোবালাইজেশন কাকে বলে। হোয়াট ইজ গ্লোবালাইজেশন? গ্লোবালাইজেশন মানে হলো ইন্টিগ্রেশন অফ ওয়ার্ল্ড ইকোনমিক্স থ্রু ট্রেড, ইনভেস্টমেন্ট এন্ড টেকনোলজি। গ্লোবালাইজেশন মানে বেসিক্যালি ন্যাশনাল বাউন্ডারিজের বিয়ন্ডে গিয়ে ট্রেড প্র্যাকটিসেস করা। তখন কি হয়, এন্টায়ার ওয়ার্ল্ডের ইকোনমিক্স ইন্টিগ্রেট হয়ে যায়। আমরা টেকনোলজি শেয়ার করতে পারবো, ইনভেস্ট করতে পারবো, ফরেনে গিয়ে ট্রেড করতে পারবো, ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবো। গ্লোবালাইজেশনের ফিচার্স কি, আমরা গ্লোবাল মার্কেটের অ্যাক্সেস পেয়ে যাই, ফ্রি ফ্লো অফ ক্যাপিটাল হতে পারে, ক্যাপিটাল আসতেও পারবে আমার কান্ট্রিতে, আমার কান্ট্রি থেকে যেতেও পারবে ফ্রি। তারপর টেকনোলজিক্যাল কানেক্টিভিটি, টেকনোলজির মাধ্যমে আমরা গ্লোবালি কানেক্টেড থাকবো একজন আরেকজনের সাথে। আমি ইন্ডিয়াতে বসে আপনারা এখন একটা কোম্পানি খুলতে পারবো, আর আমার কোম্পানিতে ইউএস, জার্মানি, অস্ট্রেলিয়া সবখান থেকে মানুষ কাজ করতে পারবে, নিজের নিজের দেশে থেকে আমাদের ট্রাভেল করতে পারবে। টেকনোলজির মাধ্যমে আমরা কানেক্টেড থাকবো। গ্লোবালাইজেশনের অ্যাডভান্টেজ কি, এটা আমাদের মার্কেট এক্সপানশন করতে হেল্প করে, আমাদের রিসোর্সেসের প্রতি অ্যাক্সেস দেয়, গ্লোবাল রিসোর্সেসের অ্যাক্সেস পেয়ে যাই আমরা, আমরা চুজ করতে পারবো, আমরা অনেক অপশন পাই চুজ করার রিসোর্স, আর কম্পিটিশন বেড়ে যায়। কারণ কি এতদিন আমি শুধু ডোমেস্টিক ফার্মসের সাথে কম্পিট করছি না, এখন আমি ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে কম্পিট করছি।
গ্লোবাল ব্র্যান্ডসের সাথে। Now, what is the impact of globalization on management? What are the positive impacts? কিছু পজিটিভ ইম্প্যাক্ট আছে, কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আছে। পজিটিভ ইম্প্যাক্ট কি? আমাদের মার্কেটের সাইজ বড় হয়ে যায়, আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়, কারণ কি আমরা অন্য দেশের টেকনোলজি আমরা কপি করতে পারবো, শিখতে পারবো, নলেজ ট্রান্সফার করতে পারবো। আর আমাদের ইনভেস্টমেন্ট অপরচুনিটিস বেড়ে যায়। মানে ইন্ডিয়া থেকে বসে এখন ইউএসএ তে একটা প্রপার্টি কিনতে পারবো, আমি ইনভেস্ট করতে পারবো ইউএসএ। ওখান থেকেও বসে আমার ইন্ডিয়াতে ইনভেস্ট করতে পারবে মানুষ। কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট কি? নেগেটিভ ইম্প্যাক্ট আছে কিছু। কম্পিটিশন খুব ইন্টেন্স হয়ে যায়, আর কালচারাল কনফ্লিক্ট হতে পারে, কারণ কি এক এক দেশের কালচার একরকম। আর ইকোনমিক আনসার্টেনিটি থাকে। আমি যে দেশের সাথে ট্রেড করছি ওই দেশে মেবি হঠাৎ করে পলিটিক্যাল ইনস্টেবিলিটি এলো বা ইকোনমিক আনস্টেবিলিটি এলো বা যুদ্ধ স্টার্ট হয়ে গেল, তাহলে আমার উপরেও ইম্প্যাক্ট পড়বে। তো ম্যানেজারের পক্ষে চ্যালেঞ্জটা কি হয়? মেইন চ্যালেঞ্জটা হয় এই যে ডাইভার্স লেভেল গ্লোবাল, এই যে ডাইভার্স গ্লোবাল অপারেশনটা এটা হ্যান্ডেল করা, এটা ম্যানেজারের পক্ষে একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যায়। তারপর হচ্ছে আমাদের কি ইউনিফাইড গ্লোবাল ম্যানেজমেন্ট থিওরি। এই থিওরিটাতে কি বলছে? বেসিক্যালি যে আমরা ম্যানেজমেন্ট প্রিন্সিপালস ইউনিভার্সালি সব কান্ট্রিজে অ্যাপ্লাই করব। এখানে মেইন আইডিয়াটা বলছে যে কিছু কিছু ম্যানেজমেন্ট প্রিন্সিপালস আছে যেগুলো গ্লোবালি অ্যাপ্লিকেবল, কিন্তু এটার লিমিটেশন আছে, কারণ কালচারাল আর এনভায়রনমেন্টাল ডিফারেন্সেস অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট প্র্যাকটিসেসকে এফেক্ট করে। কারণ কি এক এক দেশের কালচার এক এক রকম, এনভায়রনমেন্ট এক এক রকম, তো ওগুলো আমাদের ম্যানেজমেন্ট প্র্যাকটিসকে অ্যাকচুয়ালি এফেক্ট করে। এটা এখানে ধরা হয়নি। তারপর আমাদের হচ্ছে ক্রস কালচারাল ম্যানেজমেন্ট। ক্রস কালচারাল ম্যানেজমেন্ট কথাটার মানে কি? ইট মিনস বেসিক্যালি ম্যানেজিং পিপল ফ্রম ডিফারেন্ট কালচারাল ব্যাকগ্রাউন্ড। বিভিন্ন কালচারাল ব্যাকগ্রাউন্ডের মানুষকে ম্যানেজ করা। আমাদের চ্যালেঞ্জ কি হতে পারে ক্রস কালচারাল ম্যানেজমেন্টে? ল্যাঙ্গুয়েজ ডিফারেন্সেস হতে পারে, ভ্যালু সিস্টেম ডিফারেন্স হতে পারে, কমিউনিকেশন ব্যারিয়ার্স হতে পারে, ওয়ার্ক এথিক্স ডিফারেন্ট হতে পারে। বাট আমাদের ক্রস কালচারাল ম্যানেজমেন্ট জানতে হবে, স্পেশালি ফর মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন যারা মাল্টিপল কান্ট্রিজে অপারেট করছে। এবার ইন জেনারেল গ্লোবাল বিজনেস চ্যালেঞ্জেস কি কি? আমাদের মেজর চ্যালেঞ্জেস কি কি আসছে গ্লোবালাইজেশনের? পলিটিক্যাল ইনস্টেবিলিটি, তারপর ইকোনমিক ফ্লাকচুয়েশনস, টেকনোলজিক্যাল চেঞ্জেস, র্যাপিডলি টেকনোলজি ডেভেলপ হচ্ছে, কালচারাল ডাইভার্সিটি, বিভিন্ন কান্ট্রিতে ডিফারেন্ট কালচার, লিগেল ডিফারেন্সেস, এক এক দেশের ল এক এক রকম। তো আমি যতটা কান্ট্রিতে অপারেট করবো সবখানে আমার পলিটিক্যাল সিচুয়েশন, ইকোনমিক সিচুয়েশন, কালচার আর লজ অ্যান্ড প্র্যাকটিসেস এগুলো নিয়ে আমার সতর্ক থাকতে হবে, আমার নলেজ থাকতে হবে। তারপর এনভায়রনমেন্টাল কনসার্নস। তো ম্যানেজারের কি রিকোয়ারমেন্ট? ম্যানেজারাল পয়েন্ট অফ ভিউ থেকে রিকোয়ারমেন্টস কি কি? ফ্লেক্সিবিলিটি রাখতে হবে, ওপেন মাইন্ডেড থাকতে হবে, স্ট্র্যাটেজিক্যালি প্ল্যান করতে হবে যাতে আমার সবগুলো ইউনিটি সাস্টেইন করা অ্যাক্রস ভেরিয়াস কান্ট্রিজ, আর গ্লোবাল অ্যাওয়ারনেস থাকতে হবে। মানে গ্লোবে, অ্যারাউন্ড দ্য গ্লোব, পুরো ওয়ার্ল্ডে কোথায় কি হচ্ছে এটা সম্বন্ধে অ্যাওয়ার থাকতে হবে এট অল পয়েন্টস। আমরা অলরেডি আমাদের কোর্সের ব্লক 5 কমপ্লিট করে ফেলেছি। আমাদের কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন্স আছে। অন্য ইংলিশগুলোর মধ্যে প্রথম 7টা কোয়েশ্চেন 2 মার্কসের, লাস্টের 3টা কোয়েশ্চেন 10 মার্কসের। ফার্স্ট হচ্ছে আমাদের ডিফাইন কন্ট্রোলিং, হোয়াট ইজ এ কন্ট্রোল সিস্টেম, ডিফাইন বাজেটারি কন্ট্রোল,
what is preventive control, define quality control, what is globalization, state to challenges of international management, explain the control process in detail, discuss various controlling methods with examples, explain total quality control and challenges of international management. So let us go through the SLM and see if we have missed anything major. Okay. তো প্রথমে আমাদের কি ছিল ইউনিট 15 আমাদের হচ্ছে কন্ট্রোলিং এখানে আমরা কি ডিসকাস করেছি কনসেপ্ট অফ কন্ট্রোলিং সিস্টেম এন্ড প্রসেস অফ কন্ট্রোল এটা আমরা ডিসকাস করে ফেলেছি কন্ট্রোল টেকনিক্স কি কি আছে কন্ট্রোল টেকনিক্স কত রকম আছে গ্যান্ট চার্ট এটা একটা টুল যেটা ইউজ করা হয় এটা এক্সাম্পল দেখে নেবে ইউটিউবে তারপর আছে আমাদের ব্রেক ইভেন অ্যানালাইসিস এখানে কি হয় বেসিক্যালি যে আমাদের প্রফিটটা হচ্ছে না লসও হচ্ছে না ওই সিচুয়েশনটাকে বলে ব্রেক ইভেন কোন বিজনেস কত তাদের ব্রেক ইভেন বুঝতে পারে ওটা হচ্ছে ম্যাটার করে কারণ কি ইনিশিয়ালি যখন কোনো বিজনেস স্টার্ট হয় এটা লস থেকে স্টার্ট হতে পারে কারণ কি আমরা ইনভেস্ট করছি আমাদের তখন রিটার্ন আসেনি তো ব্রেক ইভেন কি কত তাদের বুঝতে পারে এটা খুব ম্যাটার করে লসের থেকে আগে ব্রেক ইভেনে পৌঁছে তারপরে প্রফিটে পৌঁছে তারপর বাজেটারি কন্ট্রোল এটা আমরা অলরেডি ডিসকাস করেছি তারপর জিরো বেসড বাজেটিং এটা দেখতে হবে এসএলএম থেকে এই যে এখানে আছে zero-based budgeting is a budgeting method employed by companies. The budget is formulated using zero-based approach, seeing it as the initial budget of the company. মানে একটা ইয়ারের বাজেট নেক্সট ইয়ারে কন্টিনিউ করা হয় না নেক্সট ইয়ার আবার জিরো থেকে ক্যালকুলেট করা হয় নতুন করে তারপর হচ্ছে কি পার্ট এন্ড সিপিএম পার্ট মানে হচ্ছে প্রোগ্রাম ইভালুয়েশন এন্ড রিভিউ টেকনিক পার্ট ইউজ করা হয় ওসব সিচুয়েশনে যখন মানে সিচুয়েশন আনসার্টেন যেমন আর&ডি প্রজেক্টস তখন আমি ডিটারমিন করতে পারছি না অ্যাকচুয়ালি কতটা টাইম লাগতে পারে প্রজেক্টটা শেষ হতে কারণ কি এটা এর আগে কখনো হয়নি সিপিএম হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড মানে লংগেস্ট কত টাইম লাগতে পারে একটা প্রজেক্ট কমপ্লিট করতে এটাতে আমরা টোটাল ডিউরেশন ক্যালকুলেট করি এটা ইউজ করা হয় প্রেডিক্টেবল কাজের সময় productivity control operations control definition components এগুলো দেখে নিতে হবে নেক্সট আমাদের কি আসে কন্ট্রোলিং মেথডস এখানে কি ছিল বাজেটারি নন বাজেটারি আর প্রিভেন্টিভ কন্ট্রোল এগুলোকে আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি তোমরা দেখে নিই বাজেটারি কন্ট্রোল কাকে বলে লিমিটেশনস কি আছে বাজেটারি কন্ট্রোলের
Standing costing. Standard costing is a control strategy that utilizes established standard cost for each cost item and product line, whether made or service provided. It is standard key এটা বলছে control techniques limitations. Non-budgetary control as a break-even analysis. Example আছে দেখেন আমরা break-even volume করে calculate করে BEP কাকে বলে, advantages, limitations, তারপর part program evaluation and review technique. এরকম পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন করা হয়, নোডস এগুলোকে বলে নোডস আর এগুলোকে বলে এরোস। গোল যে দেখা যাচ্ছে 1 2 3 4 এগুলোকে নোডস বলে আর এরোগুলোকে বলে এরোস। তো নোডস আর এরো দিয়ে ডায়াগ্রাম বানানো হয় নেটওয়ার্ক অ্যানালাইসিস পার্ট এন্ড সিপিএম এর মধ্যে। অ্যাডভান্টেজেস কি, পার্টস এর লিমিটেশনস, ক্রিটিক্যাল পাথ মেথড এবার চলে এসেছে। ক্রিটিক্যাল পাথ মেথডের ক্যারেক্টারিস্টিক্স কি কি, বেনিফিটস কি কি, কম্পারিজন বিটুইন পার্ট এন্ড সিপিএম। তারপর আসছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল। স্ট্যাটিস্টিক্যাল কন্ট্রোল করার অনেকগুলো ইয়ে আছে। একটা হচ্ছে কন্ট্রোল চার্ট, এই যে এরকম কন্ট্রোল চার্ট, টি চার্ট থাকে, পি চার্ট থাকে। তারপর ম্যানেজমেন্ট অডিট হয়, প্রিভেন্টিভ কন্ট্রোল, ওভারঅল কন্ট্রোল। এবার হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটির কনসেপ্ট আমরা অলরেডি বুঝে ফেলেছি। কোয়ালিটি মানে কি, what are the factors affecting quality, external factors, internal factors. What are the external factors? পোস্ট পারচেজ সার্ভিস করার পর অ্যাসিস্ট্যান্স দেওয়া হচ্ছে কিনা, প্যাকেজিং কোয়ালিটি কিরকম, কাস্টমারকে ইনফরমেশন দেওয়া, ট্রেনিং করা, ইজ অফ মেনটেনেন্স, প্রোডাক্ট অপশনসের রেঞ্জ কতটা দেওয়া হচ্ছে, এফিসিয়েন্সি সার্ভিসের কেমন, কার্ডিয়াস কিনা, কোম্পানির রেপুটেশন, কাস্টমার ট্রাস্ট, এগুলো। কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম কি করে ডেভেলপ করতে হবে, টোটাল কোয়ালিটি কন্ট্রোল মানে কি। তারপর আমাদের হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট। ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে কি হচ্ছে, গ্লোবালাইজেশন কি করে ম্যানেজমেন্টকে এফেক্ট করছে, ইউনিফাইড গ্লোবাল ম্যানেজমেন্ট থিওরি কি, ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টের ডাইমেনশনস কি কি। প্রথম হচ্ছে আমাদের কি কালচারাল ডাইভার্সিটি, কারণ কি ম্যানেজার্স নিড টু কাল্টিভেট কালচারাল ইন্টেলিজেন্স এন্ড সেন্সিটিভিটি। কালচারাল ইন্টেলিজেন্স আর সেন্সিটিভিটি ট্রেনিং করাতে হয় যাতে ডাইভার্স টিমস একসাথে হ্যান্ডেল করা যায় আর ক্রস কালচারাল রিলেশনশিপ মেনটেন করা যায়। তারপরে আমাদের নেক্সট ডাইমেনশন কি, পলিটিক্যাল এন্ড লিগ্যাল সিস্টেম। কারণ কি পলিটিক্যাল সিস্টেম আর লিগ্যাল ফ্রেমওয়ার্ক ডিফারেন্ট থাকে বিভিন্ন কান্ট্রিজে, তো প্রবলেম হতে পারে। তারপর আসছে আমাদের ইকোনমিক ফ্যাক্টরস। ইকোনমিক ফ্যাক্টরসে কি কি আসছে, কারেন্সি রেটস, ইনফ্লেশন রেটস, জিডিপি গ্রোথ রেটস, এগুলো। তারপর আমাদের আসছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, মানে টেকনোলজিক্যাল প্রোগ্রেস কিরকম হচ্ছে। টেকনোলজিক্যাল প্রোগ্রেস এখন ভালো হচ্ছে, সেজন্য আমরা ভার্চুয়ালি কোঅপারেট করতে পারছি, ইনস্ট্যান্ট কমিউনিকেট করতে পারছি, ডাটা অ্যানালিসিস করতে পারছি, ক্লাউডে স্টোর করতে পারছি। তারপর আমাদের হচ্ছে গ্লোবাল ম্যানেজমেন্ট থিওরি। তো গ্লোবাল ম্যানেজমেন্ট থিওরি বেসিক্যালি কি বলছে, যে কিছু ম্যানেজমেন্ট ডিসিপ্লিন আর এক্সিস্ট করে যেগুলো গ্লোবাল লেভেলে সবাই ফলো করে। তো কি প্রিন্সিপালস গুলো কি, প্রথম আছে অ্যাডাপ্টেবিলিটি, মানে অর্গানাইজেশনস অ্যাডজাস্ট করতে যেতে পারে ইজিলি। অর্গানাইজেশন সবসময় অ্যাডাপ্ট করতে হবে ইভলভিং মার্কেট কন্ডিশনস বা শিফটিং কাস্টমার টেস্টের সাথে। ম্যানেজার্সকে চেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে আর চেঞ্জ ম্যানেজও করতে হবে, মানে কোম্পানি প্রত্যেকটা অর্গানাইজেশনকে অ্যাডাপ্টেবল হতে হবে উইথ চেঞ্জ। তারপর আমাদের কি হচ্ছে, তারপর হচ্ছে আমাদের ইনোভেশন, মানে আমাদের আউট অফ দ্য বক্স থিঙ্কিং করতে হবে যাতে আমরা কম্পিটিটিভ থাকতে পারি গ্লোবাল মার্কেটে। ক্রিয়েটিভলি চিন্তা ভাবনা করতে হবে। তারপরে হচ্ছে কি সাস্টেইনেবিলিটি, মানে আমাদের সাস্টেইনেবল প্র্যাকটিসেস ফলো করতে হবে।
যেমন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি নিতে হবে, সোসাইটির জন্য কিছু করতে হবে। তারপর হচ্ছে এথিক্যাল লিডারশিপ, মানে কি ম্যানেজার নিজে খুব এথিক্যাল কন্ডাক্ট ফলো করবে, লিডার যারা থাকবে ওরা এথিক্যালি সব করবে, কোম্পানি ভ্যালু মেনটেন করবে, ট্রান্সপারেন্ট আর অ্যাকাউন্টেবল থাকবে, সবাইকে ফেয়ারলি ট্রিট করবে। ও তো রোল মডেল হিসেবে সার্ভ করবে বাকি এমপ্লয়ীদের জন্য। যদি লিডার নিজেই করাপ্ট থাকে তাহলে সবাই করাপ্ট থাকবে। তো লিডারকে সবসময় অনেস্ট থাকতে হবে, উইথ ইন্টিগ্রিটি কাজ করতে হবে। তো হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস ইন ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট? চ্যালেঞ্জেস কি কি আসে? কালচারাল ডিফারেন্সেস আসে, রেগুলেটরি কমপ্লেক্সিটিস আসে, কারণ কি বিভিন্ন জায়গায় রেগুলেটরি কমপ্লায়েন্সেস বিভিন্ন রকম, পলিটিক্যাল রিস্ক থাকে, ইকোনমিক ভলাটিলিটি থাকে। এগুলিকে কিভাবে ওভারকাম করতে হবে এটা আমাদের জানতে হবে আগের থেকে। এখন আমরা একটা কমপ্লিট সামারি নিয়ে নিই আমরা কি কি পড়েছি এখানে। তো আমরা ফার্স্টে আমরা ইন্ট্রোডাকশন করলাম, তারপর স্কোপ অফ ম্যানেজমেন্ট করলাম, ম্যানেজারিয়াল স্কিলস, ইভলিউশন অফ ম্যানেজমেন্ট থট, ডিফারেন্ট কন্ট্রিবিউশনস, স্টাডিজ, হথরন স্টাডিজ, ম্যানেজমেন্ট থিঙ্কার্স কে কে ছিল। তারপর আমরা কি পড়লাম, আমরা ম্যানেজমেন্ট ফাংশনস পড়েছিলাম, পিওএসডিসি, প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডাইরেক্টিং, কন্ট্রোলিং। তারপর আমরা প্রত্যেকটা ফাংশন আলাদা আলাদা করে পড়লাম। আমরা প্ল্যানিং কমপ্লিট করেছি, স্টাফিং করেছি, অর্গানাইজিং করেছি, যে প্ল্যানিং, এখানে যে প্ল্যানিং প্ল্যানিং করলাম, তারপর আমরা অর্গানাইজিং করলাম, তারপর আমরা স্টাফিং করলাম। স্টাফিং মানে কি এইচআর রিলেটেড সবকিছু। তারপরে ওটারই পার্ট আমরা লিডারশিপ কমপ্লিট করেছি, কোয়ালিটি ওয়ার্ক লাইফ কাকে বলে। তারপর আমরা ডাইরেক্টিং কি এটা পড়েছি, ডাইরেক্টিং আর সুপারভিশনের মধ্যে ডিফারেন্স কি। তারপর আমরা পড়লাম কন্ট্রোলিং, তো কন্ট্রোল সিস্টেম কাকে বলে, কত রকমের কন্ট্রোল টেকনিক্স হয়, টোটাল কোয়ালিটি কন্ট্রোল কাকে বলে, এন্ড একদম লাস্টে আমরা পড়ছি ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের ম্যানেজমেন্টের জন্য কি কি কনসেপ্ট জানতে লাগে। So with this we come to the end of our entire course. আমাদের ব্লক 5 কমপ্লিট, আমাদের এখানে প্রিন্সিপালস এন্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট ইজ ওভার।